সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে বরাবরের মতো আমি স্টুডিওতে রয়েছি, কাজল হায়দার। আমার সঙ্গে আজকে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই। বিশ্ব সংযোগের দর্শক এবং আমার তরফ থেকে, এই পুরো অনুষ্ঠানের তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, জানেন যে আজকে সপ্তম দিনের মধ্যে যুদ্ধ গড়ালো। মধ্যপ্রাচ্যের যে যুদ্ধটা বলছে, এটা ধীরে ধীরে আরো শাখা প্রশাখা বিস্তার লাভ করছে। আমরা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশেষ করে আতিক ভাই যে কথাগুলো বলেছিলেন, সেই কথাগুলা কিন্তু পুরোপুরি না হলেও অনেকাংশে মিলে গেছে। যুদ্ধে রমজান মাসে হবে, যুদ্ধে মিসক্যালকুলেশন করছে আমেরিকা এবং ইসরায়েল, এবং খোদ এখন আমেরিকার ভিতরে যে মিটিংগুলো হচ্ছে, এই কথায় মিসক্যালকুলেশনের হিসাবগুলো কিন্তু তুলে আসছে। তারা ইরানকে অন্যান্য মুসলিম কান্ট্রি বা অন্যান্য দুর্বল কান্ট্রির মতো প্রেডিক্ট করেছিল। সে প্রেডিক্ট যখন ভেঙে গেছে, তখন মোটামুটি তারা চোখ বন্ধ করে চারপাশে তাদের সাদা তারা দেখতে পাচ্ছে। আমি সেই অর্থে হাস্যকর কথা হলে এটাই বাস্তব। কারণ ইরান, তারা ভেবেছিল ইরানকে দশকের পর দশক যে এমবার্গো দিয়ে রেখেছে, সেরপরে তার দেশটা শেষ হয়ে গেছে। কিন্তু ইরান যে তেল বিক্রির টাকা দিয়ে তাদের ক্ষেপণাস্ত্র এমন পর্যায়ে উন্নত করেছে, এবং সস্তা ড্রোন এবং বিভিন্ন ইকুইপমেন্ট, দেশি ইকুইপমেন্ট, কিছু সাহায্য অবশ্যই চীন এবং রাশিয়া রয়েছে, তারপরে করতে তো নিজেকেই হয়। সেটাই তো আজকে আমি আতিক ভাইয়ের কাছ থেকে এই যুদ্ধা রণাঙ্গনের কিছু খবর এবং এই আপনার ইরানের যে বছরের পর বছর ধরে এই সামরিক শক্তি অর্জন করা, এদের ক্ষেপণাস্ত্রের শক্তি, ছোট করে যদি আপনি একটু এসব পার্ট বাই পার্ট আমাদের দর্শকদের বলতেন। আচ্ছা, আমি সহজে আজকে নতুন তথ্য, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র তো ইটালি এবং নানান ইউরোপীয় মিত্রের মাধ্যমে ইরানের সাথে যোগাযোগ করছে। আসলে ট্রাম্প এখন হাত পায়ে ধরার দরকার, যুদ্ধ থামাও। কিন্তু আবার একই সাথে সে বলতেছে আমি কিন্তু ছেড়ে দেবো না, এই এগুলো তার দ্বৈত নীতি। এবং আপনি সংবাদ সম্মেলন এবং যেসব জায়গায় এখন ট্রাম্প হাজির হচ্ছে, তার চেহারা দেখলেই বুঝবেন যে মুষড়ে গেছে। মানে আগের সেই দাম্ভিকতা সে নাই, দাম্ভিকতা আর নাই। হ্যাঁ, তো ইরানিরা যে 3টা শর্ত দিয়েছে, সেই শর্তের একটা হলো তাদের উপর এই পর্যন্ত যত এমবার্গো দেওয়া হয়েছে, 2500 25,000 না কত যেন, সবগুলো নিঃশর্ত প্রত্যাহার করতে হবে, 1। 2 নাম্বার হলো স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি করতে হবে, এবং 3 নাম্বার হলো কোন পশ্চিম এশিয়া বলে, আমরা যেটাকে মধ্য এশিয়া বলি, এটারে ইরানিরা পশ্চিম এশিয়া বলে, পশ্চিম এশিয়ায় কোনো মার্কিন ঘাঁটি থাকবে না। তো স্বাভাবিকভাবেই মার্কিনিরা আর কোনোটাই মানবে না। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের চাল ইরান আবার দিল। মানে মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের কঠিন কঠিন কিছু 3টা শর্ত দিয়েছিল, যাতে না মানে যুদ্ধটা হয়। ঠিক একই তাদের ওষুধ তাকে এখনো গিলানো হয়েছে। তারপরে ইরানিরা গতকাল তাদের একটা হতাহতের সংখ্যা প্রকাশ করেছে অফিসিয়ালি। সেখানে বলেছে তাদের 926 জন শহীদ হয়েছে এবং 6281 জন আহত হয়েছে। এবং আপনি জানেন ইরানের বাইরে লেবাননেও কিন্তু প্রায় শতাধিকের উপরে গত কয়েকদিনে নিহত হয়েছে। তারপরে আরো একটা তথ্য আপনাকে দেই, এই এখন যে 3 জনের যে কাউন্সিল ইরান শাসন করছে, তার মধ্যে আলেমদের পক্ষ থেকে আছেন আয়াতুল্লাহ আলী আরাফি। তো এই আয়াতুল্লাহ আলী আরাফি কিন্তু 2018 সালে বাংলাদেশে এসেছিলেন এবং ঢাকায় ঘুরে গেছে। আচ্ছা, এটা একটা চমৎকার। আর ইরানিদের হামলার এখন তারা 18তম অভিযান পরিচালনা করেছে। আজকে তাদের সম্ভবত ইমাম হাসানের জন্মদিন, সেই উপলক্ষে তারা এই নামে এটার নামকরণ করেছিল। আর আরেকটা যে জিনিস আমরা গতকাল যেটা আলোচনায় আসছে, অনেকে আলোচনা করেছেন যে টার্কি ইরানের, মানে আমাদের মিডিয়া বা আমাদের সোশ্যাল মিডিয়া এমন ভাবে সংবাদ যে টার্কির উপর ইরান হামলা করলে। আসলে বিষয়টা এরকম না। টার্কির উপর দিয়ে ইরান গ্রিস এবং সাইপ্রাসে মিসাইল নিক্ষেপ করেছিল। সেইটাকে আবার টার্কি না, টার্কিতে আপনি জানেন যে ন্যাটোর ঘাঁটি আছে, ন্যাটোর যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেটার ইন্টারসেপ্টর দিয়ে ন্যাটো সেটা ফেলেছে, সেটা টার্কি না। তো আমাদের দেশে কিছু কিছু লোকজন না বুঝেই হাউকাউ শুরু করেছে তুরস্কের উপর হামলা, এবং এটা আমেরিকানরাও কিন্তু এটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আমেরিকানরা এখন কি বলছে জানেন, যে ইরানিরা মক্কা মদিনায় হামলা করছে। হ্যাঁ, এবং এখন মুসলমানদের চেয়ে নেতানিয়াহু হয়ে গেছে এই ধরনের লোকদের। নেতানিয়াহু বলতেছে যে রোজার মাসে ইরানিরা আমেরিকান বেইজে হামলা করে সংযম নষ্ট করেছে। সে কোন মাসে? মানে হাস্যকর এবং
অন ক্যামেরা তো অনেক কিছু বলা যায় না। আতিফের কাছে আরেকটা কোশ্চেন যেটা আমি জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ইরানের যে সমরাস্ত্র তৈরির যে প্রক্রিয়াটা বছর বছর ধরে, এই স্টোরিটা অনেকে আমাদের জানতে চেয়েছেন, এটা একটু ছোট করে বলেন। সেই এমবার্গোর পর থেকে 79-র পর থেকে ইসলামিক আচ্ছা, ইসলামিক বিপ্লবের আগে তাদের যতটুকু জানি যে পারমাণবিক স্থাপনা কিন্তু আমেরিকাই করে দিয়েছিল, কিন্তু তখন ইরানের সমরাস্ত্র কেমন ছিল একটু ছোট করে যদি বলেন। আসলে বিপ্লব পূর্ব ইরানে মার্কিনিরাই জাতীয়তাবাদী একজন শাসক ছিল, তাকে সরিয়ে এই যে রেজা শাহ পাহলভীর বাবাকে ক্ষমতায় বসায়, এবং তারা ক্ষমতায় আসার পরে রেজা শাহ পাহলভীর বিভিন্ন এলাকায় যেহেতু রাজতন্ত্র, তার 3টা প্রাসাদে 10,000 ইসরায়েলি সৈন্য থাকত তার নিরাপত্তার জন্য। তার মানে আপনি এই পাহলভীকে এটা বুঝতে পারতেছেন। স্বাভাবিকভাবে ইরানের ইসলামী বিপ্লব হওয়ার পরে তাদেরকে ইরান থেকে তারা পালিয়ে যায় জীবন নিয়ে, এবং ইসরায়েলি সৈন্যরাও পালিয়ে যায়। তো তখন কিন্তু ইরানের যে সামরিক অবস্থা ছিল মধ্যপ্রাচ্যে বা পশ্চিম এশিয়ার সর্বোচ্চ মানের, মানে মধ্যপ্রাচ্যের কোন দেশের মাথার যদি একটা চুল দ্বারা হইতো ওইটা কেটে দিত ইরানিরা। মার্কিনিরা ইরানিদের পাহলভী যুগে এরকম রেখেছিল। তো সেই এবং তখন কিন্তু মার্কিন সেই সময়ের যে টপ বিমান ছিল F-5 টাইপ, এগুলো সব ইরানের বহরে ছিল, এবং ইরানিরা কিন্তু এখনো ওই বিমানগুলাকে আধুনিকায়ন বা একটু চেঞ্জ করে ওইটা দিয়েই তারা হামলা টামলা করে। এবং 1979 সালে যখন ইরানে ইসলামী বিপ্লব হয়, ইসলামী বিপ্লবের সাথে সাথেই ইরাককে দিয়ে হামলা করানো হয়। তখন কিন্তু রাশিয়া, আমেরিকা, পুরা ইউরোপিয়ানরা সবাই ইরাকের পিছনে ছিল, এবং ইরান তখন একটা অপ্রস্তুত অবস্থায় যুদ্ধে নতুন অভ্যুত্থান হয়েছে তাদের, সেই থেকে কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে, এবং সেইটা 8 থেকে 10 বছর তখন তাদের যুদ্ধ চলে, এবং সেই যুদ্ধের যে তার অভিজ্ঞতা অর্জিত হয়, পৃথিবীর আর কোনো সেনাবাহিনীর কিন্তু এত রানিং অভিজ্ঞতা নাই। তো এবং তখন থেকেই ইরানিরা যেহেতু দূরদর্শী, তারা চিন্তা করতে পারে, তাদের একটা মাথায় ছিল যে কোনো সময় আমাদেরকে, যেহেতু এখনই শুরু করেছে এরকম ভবিষ্যতে আরো করবে। ঠিক তখন থেকেই তারা ধীরে ধীরে গোপনে তাদের এই অস্ত্রের প্রযুক্তিগুলো সারা পৃথিবী থেকে আহরণ করার চেষ্টা করে, এবং আধুনিকায়ন করার চেষ্টা করে, রিভার্স ইঞ্জিনিয়ারিং করে অনেক, এবং রিভার্স ইঞ্জিনিয়ারিং এই খাতে তারা অনেক এগিয়ে যায়, এবং সেই ধারাবাহিকতাই তারা কিন্তু তাদের অস্ত্রের মজুদ গড়ে তোলে। এবং তা আপনি দেখবেন যে ইরানের চারদিকে কিন্তু পাথুরে পাহাড়, এবং এইসব পাহাড়ের ভিতরে কোন নিচে মার্কিনিরা আসলে ঠিক মতো জানেও না, কিন্তু তারা বলে বেড়াচ্ছে যে আমরা হামলা করছি। কিন্তু এইসব পাহাড়ের নিচে ওদের অনেক গোপন ড্রোন ঘাঁটি, গোপন মিসাইল ঘাঁটি, এবং অনেকে বলে যে আমেরিকা বোম মেরে B-2 দিয়ে ওদের মুখ বন্ধ করেছে, কিন্তু আমি বিভিন্ন ইরানি সোর্স থেকে জেনেছি যে তারা ওই এক মুখ একবারই ইউজ করে, এটা অফ হয়ে যায়, আবার আরেক মুখ দিয়ে ইউজ করে। তো এই কারণেই কিন্তু মার্কিন রাডার ব্যবস্থাও ঠিক মতো এখানে কিছু করতে পারে না। সেটাই। আচ্ছা, এর মধ্যে আমরা জানতাম যে গতকাল রাশিয়ার সাইপ্রাসে যে ইরান ড্রোন হামলা করেছে, এখানে রাশিয়ার ইকুইপমেন্ট মানে জ্যামিং করার যন্ত্রটা ধরা পড়েছে। এটা আমি স্বাভাবিক অর্থেই দেখছি, কারণ আমরা জানি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে প্রচুর পরিমাণে শাহেদ 135 ক্যামিকাজি ড্রোন দিয়েছে, এবং এমনকি রাশিয়া উৎপাদনও করা হয় সেটা। তো এখানে থাকা তো তেমন অপরাধের কিছু না, আপনি কি বলেন? না, এটা হলো আপনার একটা জিনিস খেয়াল করতে হবে, সাইপ্রাসের যে আক্রতিরি, ওখানে যে ব্রিটিশ বিমান ঘাঁটিতে হামলা চালাচ্ছে শাহেদ 136 ড্রোন দিয়ে ইরান, ওইখানে ওই ড্রোনের ভিতর থেকে এই রাডার জ্যামিং একটা ইকুইপমেন্ট বা ডিভাইস, কোমেটা M নামক একটা রিসিভার, ওইটা দেখেছে। এইটা আসলে ওই যে রাডার জ্যামিংটা করে তারা লক্ষ্যভেদ করতে পারে। এবং আপনি মজার ব্যাপার হলো যে আমাদের এইখানে আমরা বলি যে জনগণ, সাধারণ মানুষ খুব উত্তেজিত হয়ে যায়, বা অনেকেই, যে চীন কেন ইরানকে সরাসরি হেল্প করতেছে না। আসলে চীন বা রাশিয়া কি হেল্প করতেছে না করতেছে এটা কি প্রকাশ্যে আনার বিষয় না। এটা যদি পাবলিক হয়ে যায় তাহলে তো আর এটা হেল্প থাকবে না, তখন তো এটা অন্য ঝামেলায় পড়ে যাবে। এবং তৃতীয় বিশ্বযুদ্ধ না, আপনি জানবেন চীন একটা ব্যবসায়ী জাতি, তারা তাদের ব্যবসায়িক স্বার্থ ঠিক রাখতে হয়, এবং সামনের এপ্রিল মাসে ট্রাম্প চীন সফরে যাবেন। তো স্বাভাবিকভাবে চীন এখন প্রকাশ্যে কোন রকম দ্বন্দ্বে জড়াবে না, কারণ তাতে তাদের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, এবং রাশিয়াও একই সাথে এই ঝামেলা বাড়াতে চায় না। কিন্তু এখন যেটা নতুন ঝামেলা তৈরি হয়েছে, আপনি জানেন মধ্যপ্রাচ্যের একটি জাতির নাম হলো কুর্দি। কুর্দিরা সিরিয়া, তুর্কি, ইরান, ইরাক, এইসব বিভিন্ন, এর বাইরেও ইউরোপের, তো এইসব 4টা দেশের সীমান্তে তারা অবস্থান করছে তাদের জায়গাগুলো।
তো এই কুর্দিদের সাথে কিন্তু আমেরিকানরা সরাসরি যোগাযোগ করছে, তাদেরকে প্রচুর অস্ত্র সহায়তা দিচ্ছে, ওদের অনেক আগে থেকেই তারা বাম। এবং আপনি কুর্দি জাতির সম্পর্কে মধ্যপ্রাচ্যে একটা কথা আছে যে কুর্দি জাতির মানুষের সাইজ আপনি দেখেছেন কিনা, 17-18 বছরের একটা ছেলে মেয়ে এরকম বিশাল আমাদের হেভি সাইজের। তো এদেরকে বলা হয় জিন আর মানব জাতির সংকর, যে জিনের সাথে। তো এবং কুর্দি আমাদের ভারতে যেমন বিহারিদেরকে দেখবেন আপনি ভারতের অন্য জাতিরা খুব ভালোভাবে নেয় না, ঠিক একইভাবে কুর্দিদেরকে পুরো মধ্যপ্রাচ্যের কেউ ভালোভাবে নেয় না। এবং আমি একজনকে শুনছি যে একটা কুর্দি যে বিল্ডিং এ থাকবে ওই বিল্ডিং এ সবার সাথে সে ঝগড়া লাগে। আচ্ছা, ওদের নেচারটা এরকম। এবং কুর্দিদের মধ্যে কিন্তু শিয়া সুন্নি দুই গ্রুপই আছে। তো সাধারণ যারা কুর্দি গ্রামাঞ্চলে থাকে তারা কিন্তু খুব ধার্মিক হয়, কিন্তু যারা একটু ইরানিরাও দেখা গেছে যে আজকে দেখলাম ওদের সীমান্ত ওরা ড্রোন পাঠিয়ে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এবং কুর্দিদের ব্যাপারে আপনাকে ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে কুর্দিদের তো বারবার টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলছে। এবং এই যে সিরিয়াতে মার্কিনীরা সবসময় ইউজ করে ফেলে দিয়েছে। এবং আপনি টার্কিশরা কিন্তু এই ব্যাপারে খুবই কঠোর হচ্ছে। হ্যাঁ, এবং মাঝে ওরা এক ধরনের স্বাধীনতা ঘোষণার পর্যায়ে চলে গেছিল ইরাকের কুর্দিস্তান, তখন কিন্তু তুরস্ক, ইরাক, ইরান তিনজন মিলে, কারণ ওর কিন্তু কোনো সি পোর্ট নেই, পরে ওদের এমন এম্বার্গো দিয়েছে আকাশপথ কোনো ব্যবহার করতে পারবে না, তখন তারা আবার বাধ্য হয়ে বর্ষতা স্বীকার করেছে। তো এখন আপনি মধ্যপ্রাচ্যে যে এই যে ইরানের যুদ্ধের যে বেসিক জিনিসটা হলো, আপনি খেয়াল করবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের 27টা ক্যান্টনমেন্ট বা বেস শেষ। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এই যে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে যে ইরানিরা হামলা করতেছে বলতেছে, ইরানিরা যদি সত্যি হামলা করে আপনি খেয়াল করবেন ওদের সমস্ত তেল স্থাপনা ধ্বংস করে দেবে, এক। এবং দুই, ইরানিদের আরেকটা ইয়ে আছে, ইরানিরা হুমকিও দিয়ে রেখেছে তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আপনি জানেন মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু খাবার পানির ব্যাপক সংকট, এই পানীয় প্লান্টেশনের যে জায়গাগুলো এই জায়গাগুলো সব ধ্বংস করে দেবে, তখন কিন্তু ওই তেল কিন্তু আপনি খাইতে পারবেন না, এবং তখন কিন্তু সেই আবার সেই প্রস্তর যুগে ফিরে যেতে হবে। আতিফ ভাই, আপনার পারমিশন নিয়ে আমি একটু কমেন্ট পড়ে আসি, তারপর আপনার আলোচনা আপনি রানিং রেখেন। এমডি রবিউল মিয়া আজকের অনুষ্ঠানে প্রথম দর্শক নিচ্ছে। আসসালামু আলাইকুম, আমি কুয়েত থেকে দেখছি, আপনারাও মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা দোয়া করি এবং আপনারা সাবধানে থাকবেন, যেটা আমরা বারবার বলি। ইন্ডাবুল বিশ্ব, আপনাদের সংবাদ আলোচনা খুব ভালো লাগে, ধন্যবাদ আপনাকে। আবু জাহিদ লিখছেন, আপনারা এখনো জানেন না মোস্তফা কামিনী বর্তমানে দলীয় প্রধান, এটা নিয়ে একটু বলেন তো। অনেক না, এটা আসলে এখনো কেউ জানে না, এটা না, সবাই খালি গেস করতেছে, ধারণা করতেছে। মানে আসলে ওদের অভিভাবক পরিষদ যেটা বলে গার্ডিয়ান কাউন্সিল, 88 জন সিনিয়র আলেম সারা দেশ থেকে আসে, ওরা কি করতেছে না করতেছে কিন্তু পুরো গোপন, কেউ জানছে না। নানান ধরনের বলতেছে যে বিপ্লবী রক্ষী বাহিনী মুস্তফাকে চাপিয়ে দিতে চাচ্ছে, অথচ রাহাবার কিন্তু তার জীবিত অবস্থায় তার ছেলের দিকে কোনো ইঙ্গিত করেননি, বরঞ্চ এই যে আয়াতুল্লাহ আলী আরাফি যিনি এখন 3জন কাউন্সিলরের একজন, ওনার দিকে বরঞ্চ ওনার ইঙ্গিত বেশি ছিল। আর আপনার লারাজানির কথা, লারিজানি অবশ্য আলেম না, লারিজানির পিতা আলেম ছিলেন, ইরানের খুবই প্রমিনেন্ট আলেম এবং ইরানের খুব প্রভাবশালী পরিবারের, কিন্তু ওই রাহাবার হইতে হলে তো আলেম হতে হবে, সেই ক্যাটাগরিতে উনি আসলে পড়ে না। আবার এদিকে মজার ব্যাপার হচ্ছে আব্বাস আরাগাছি কিন্তু সফল কার্পেট ব্যবসায়ী ছিলেন, মানে সুন্দর একটা ওদের সারাউন্ডিং আছে। না, যদি ধরেন এখন অভিভাবক পরিষদ যদি রাহাবারের ছেলেকে নির্বাচিত করে সেটাও করতে পারে, সেটাতে তো বাধা নাই, কিন্তু এখন আগে ভাগেই যে প্রচার করা হচ্ছে এটা হলো মার্কিনীদের প্রচারণা। এটা সত্যি হলে হতে পারে, না হতে পারে, সেটা হচ্ছে কথা। এম এ সাইম লিখছেন, ভেরি গুড, ধন্যবাদ। ট্রাম্পকে কেন মারা হচ্ছে না ভাই বলেন। ট্রাম্পকে না মারা, ট্রাম্প মনে তাহলে বিনোদন কমে যাবে, সোজা কথা। বিনোদন থাকুক কিন্তু যুদ্ধটা না করুক, এটা হলো মূল কথা। এমডি গুরু লিখছেন, জাতীয় সংঘকে নিষিদ্ধ করা হোক, এটা খুব ভালো কথা আপনি বলছেন, আপনার সাথে আমিও একমত। কারণ কয়েকটা লোকের মোটা অঙ্কের বেতন পাওয়ার জন্য এই সংস্থাটা রয়েছে, আমি বারবার বলি। আচ্ছা, কুরবান আলী লিখছেন, লেবাননের সামরিক বাহিনী উভয় লিঙ্গের, একবার থামায় একবার থামায়, উনি একদম পারফেক্ট, ধন্যবাদ আপনাকে, পারফেক্ট অ্যানালাইসিস করেছেন। জনাথন লিখছেন, ইরান জিন্দাবাদ, ধন্যবাদ আপনাকে। হাবিব লিখছেন, আপনাদের দুইজনের এইটা আলোচনা খুব ভালো লাগে, ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। রুল আমিন লিখছেন, আমি ঢাকা থেকে ইরান আমেরিকাকে মিসাইল অ্যাটাক করে না কেন? ইরান আমেরিকাকে এখন করবে না, তাদের যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে সেটা কিছুদিন আগে টেস্ট করা হয়েছে স্কাই ব্যবহার করে, রাশিয়ার সাইবেরিয়া আর্টিকে সেটাই ফেলা হয়েছে। তো প্রস্তুত আছে, ওই ধরনের পরিস্থিতি এখনো যায়নি, নিশ্চয়ই এটা দেখা যাবে। জাহাঙ্গীর হোসেন লিখছেন, বগুড়া শানপুর থেকে দেখছেন, উনি আমাদের নিয়মিত দর্শক, ধন্যবাদ আপনাকে।
এমডি মান্নান খান, ধন্যবাদ আপনাকে সত্যি কথা বলার জন্য সিলেট থেকে, যে ধন্যবাদ। আর আপনার সিলেটবাসীকে আমাদের তরফ থেকে সালাম জানাবেন এবং বেশি বেশি আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। আতিক ভাই, সর্বশেষ আপনি 2 মিনিট আপনাকে দেওয়া হলো, আপনি আজকে এটা। আচ্ছা, আপনি একটা জিনিস খেয়াল করুন, মার্কিনের কতটা বেপরোয়া হয়ে গেছে। মার্কিন সিনেটে শুনানিকালে সেখানে গ্রিন পার্টির একজন প্রার্থী, সাবেক মেরিন সে, হ্যাঁ, ব্রায়ান ম্যাকগিনিসকে নিরাপত্তা রক্ষীরা উনি যুদ্ধের বিরুদ্ধে বলছে যে মার্কিনীরা কেন জীবন দিবে ইসরায়েলিদের জন্য, আমাদের কি স্বার্থ। তখন তাকে কিন্তু ওইখানকে নিরাপত্তা কর্মীরা এবং মন্টানার আরেক সিনেটর এবং ভেটারান টিউ শিহিউ এবং তারা পুলিশকে সহায়তা করে এবং তার হাত ভেঙে ফেলে ওইখানে। হ্যাঁ, তো মার্কিনের হলো এই জিনিস। আর আরেকটা জিনিস খেয়াল করবেন যে বাহরাইনে কিন্তু গতকাল আমরা টিভিতে দেখলাম যে আরব বাহিনী, মানে সৌদি আরব এবং আরব আমিরাত থেকে বাহিনী ঢুকতেছে, আর্মির ইউনিট গুলো, কারণ বাহরাইনে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ছে, যে কোনো সময় বাহরাইন সরকারের পতন হতে পারে। এবং বাহরাইনে আপনি জানেন যে শিয়া জনসংখ্যা অধ্যুষিত। এবং বাস্তবে কিন্তু আপনি এই যে ইরানে চীন এবং রাশিয়ার অনেক ইঞ্জিনিয়াররা কাজ করতেছে, এটা আমরা জানি। এবং তারা কিন্তু মাটির উপরে কি হচ্ছে জানেও না যে এত বোম্বিং হচ্ছে, তারা কন্টিনিউ কাজ চলে যাচ্ছে। তো ইরানের কিন্তু এই যে লাইনটা, প্রোডাকশন লাইনটা কিন্তু অস্ত্রের কন্টিনিউ আছে। হ্যাঁ, আর বাস্তবে যে আরেকটা জিনিস হলো আপনার জর্ডান, কাতার, আরব আমিরাত, বাহরাইনে যে মার্কিন যে রাডার ব্যবস্থা, এটা শেষ হয়ে গেছে। এটার মাধ্যমেই মার্কিনীরা পুরা এশিয়া, ইউরোপ, আফ্রিকার অনেক অঞ্চলে, চীন সহ, রাশিয়া সহ এগুলোর উপর নজরদারি করছে। এটা রাডারকে বলা হয় চোখ। এখান থেকে কোনো বিমান এবং মিসাইল লঞ্চ হওয়ার সাথে সাথে তারা টের পেত। যুদ্ধের যে মূল কৌশল, হয়তো আপনি হতাহতের দিক দিয়ে ইরানের অনেক বেশি, কিন্তু মার্কিনীদের এই চোখগুলো নষ্ট করে দেয়, যার ফলে কিন্তু মার্কিন বাহিনী এখন আর আগের মতো সক্রিয় না। তারা এই জন্য করতেছে কি, সিভিলিয়ান ক্যাজুয়ালিটির দিকে নজর দিচ্ছে। এবং আরেকটা জিনিস, আপনার এই যে মধ্যপ্রাচ্যে কিন্তু এখন এই যুদ্ধটা যদি কন্টিনিউ, তাদের কিন্তু খাবারের সরবরাহ সংকট শুরু হয়ে যাবে, যে কোনো সময় খাবারের ঘাটতি, তেলের পাশাপাশি খাবার। হ্যাঁ, আর মার্কিন বাহিনীগুলাকে আমরা যেইভাবে দেখি, মার্কিনীরা করে কি, প্রথমে যে হলিউডের মুভির মতো দেখায় যে আমরা আসলাম, জয় করলাম, চলে গেলাম। হ্যাঁ, কিন্তু এই 27টা ঘাঁটি শেষ হওয়ার পরে কিন্তু মার্কিন ঘাঁটির অভিযানগুলো কি, মার্কিনীরা দেখবেন ফার্স্টে এয়ারে আসা ব্যাপক কার্পেট বোম্বিং করে, মানুষকে হতাহত করে। তারপরে তাদের একটা ইউনিট আসে, আইসা অফিস টফিস সুন্দর করে সাজায়। তারপরে তাদের এই কি ডিম পোস্ট, ব্রেড ট্রেড খাবার জন্য সব একদম 5 স্টার ফ্যাসিলিটিস রেডি করে। তখন আমেরিকান আর্মি আসে, ওরা আইসা ওদের হাম্বি গাড়ি দিয়ে একটু টহল দেয়, ওইটা ওদের একটু টিভিতে নিউজে দেখায়। এরপরে আবার তারা এসে খাওয়া দাওয়া করে চলে যায়। কিন্তু বাস্তবের যুদ্ধ যে কঠিন, এখন এটা বোঝা যাচ্ছে, কারণ মার্কিন সৈন্যরা এখন কিন্তু এই যে প্ল্যাকার্ড নিয়ে ভিডিও দিচ্ছে যে আমরা কেন ইসরায়েলিদের জন্য জান দিব, আমরা মরতে চাই না, এবং তারা ছুটি চায়। কিন্তু মার্কিনীরা এই ছুটিও দিচ্ছেন। এবং আরেকটা সংকট তৈরি হচ্ছে, মার্কিনীদের যে বিভিন্ন ঘাঁটি, এবং ইভেন আপনার এই যে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, এইসব ঘাঁটি থেকেও এগুলোতে কিন্তু চুক্তি আছে যে শুধু এই দেশের প্রতিরক্ষার জন্য এই মিসাইল গুলো ইউজ করবে, ইন্টারসেপ্টর ইউজ করবে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এতই সংকট হয়েছে, এইসব জায়গা থেকে কিন্তু ইন্টারসেপ্টর গুলো সব ওইদিকে নিয়ে যাচ্ছে। চীনের জন্য তো ভালো হয়েছে, চীনের জন্য ভালো, কিন্তু এই সে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে এখন তার মিত্রদের যে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, এবং মধ্যপ্রাচ্যের আরব, মাথামোটা আরব গুলো এখন বুঝতে পারতেছে যে আমাদের টাকাগুলো, যেমন এই মিসাইলের দাম $1,00,000, ওদের কাছ থেকে $10,00,000 করে নিয়েছে, তাদের টাকাগুলো নিয়েছে, এখন নিরাপত্তাও দিতে পারতেছে না, আবার কাজের কাজ হচ্ছে না। তো এখন যেটা আমাদের এক ধরনের কিন্তু ইরানিদের জয় হয়ে গেছে। যেমন ধরেন আপনার বাসায় যদি একদম আপনার এলাকার যে ওয়ার্ড কমিশনারের মাস্তান বাহিনী এসে অ্যাটাক করে, তো আপনি তো তার সাথে টিকার কথা না, কিন্তু আপনি যদি তারা 3 দিন ঠেকায় রাখতে পারেন, এটাই কিন্তু আপনার জয়। তো ইরানিরা যে এই যে মার্কিনীরা দাবি করে আমরা পৃথিবীর প্রথম সারি, এটা একটা মিথ। ইরানের যে প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনি, উনি বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা কাগজে ভাগ, এটাকে তোমরা এত ভয় পেও না, এটাকে ছিঁড়ে ফেলো। ঠিক ইরানিরা কিন্তু এখন এই মার্কিন যুক্তরাষ্ট্রকে ছিঁড়ে ফেলার কাজ করতেছে, সেটাই। তো সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। মধ্যপ্রাচ্যে যে ভাই বোনেরা আছেন, বারবার প্রতিটা অনুষ্ঠানে বলে তারা খুব সাবধানে থাকবেন, তাদের পরিবার বাংলাদেশে রয়েছে, তারা খুব চিন্তিত। আমরা দোয়া করি আপনারাও নিরাপদ স্থানে থাকেন। শুধু কর্মক্ষেত্র যদি খোলা থাকে সাবধানে যাবেন, আবার বাসায় ফিরে আসবেন। অতি উৎসাহী হয়ে বিস্ফোরণের জায়গায় বা কোনো কিছু টাচ করবেন না, এটা বিপদ ডেকে আনবে। আর আমাদের ভিডিওগুলো আপনারা কোথা থেকে দেখছেন সেটাও জানিয়ে দিন। আর বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।